কিভাবে শপিফাই স্টোরে প্রোডাক্ট আপলোড করতে হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি। এখন আলোচনা করব কিভাবে সিম্পল অ্যান্ড ভেরিয়েবল প্রোডাক্ট আমরা শপিফাইতে তৈরি করতে পারি। তো সিম্পল প্রোডাক্ট কি জিনিস, এটার জন্য আমি সিম্পল একটা ডকুমেন্ট রেডি করেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট হলো এমন একটা পণ্য যার অন্য কোনো ভেরিয়েশন নেই, ঠিক আছে। দ্যাট মিনস এমন প্রোডাক্ট যেটার কোনো ভেরিয়েশনই থাকবে না, অর্থাৎ প্রোডাক্টটির উদাহরণ যদি আমরা দেখতে চাই বা এখানে বলা আছে অর্থাৎ এই পণ্যটি একটি মাত্র ধরনের, একটি মাত্র দাম এবং একটি মাত্র স্টকে পাওয়া যাবে। উদাহরণ হচ্ছে একটা বই, একটা নির্দিষ্ট ডিজাইনের মগ এবং হচ্ছে সাইজ বা রং ছাড়া যে কোনো পণ্য, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। সাপোজ উদাহরণ তো দেয়াই আছে, সো আমি এখানে আর কথা না বলে নেক্সট টপিকে চলে যাই। ভেরিয়েবল প্রোডাক্ট কি জিনিস? ভেরিয়েবল প্রোডাক্ট হলো এমন পণ্য যেখানে একই পণ্যের একাধিক ভেরিয়েশন থাকে, যেমন সাইজ, রং, ম্যাটেরিয়াল, স্টাইল ইত্যাদি। বা টি শার্ট যদি আমি দেখতে চাই, একই ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন সাইজের। সাপোজ একটাই ডিজাইন, একটাই টি শার্টের, বা হচ্ছে রং একটাই, তো একটা রঙের টি শার্টই আমি সেল করব, কিন্তু এটার সাইজ আছে ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। তো এমন হইতে পারে। বা হচ্ছে এটা রঙও আলাদা হবে এবং সাইজও আলাদা হবে, এমনও হইতে পারে। আবার বিভিন্ন সাইজের জুতা হইতে পারে, মগ হইতে পারে বিভিন্ন কালারের, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো আমরা অলরেডি যে প্রোডাক্টগুলো তৈরি করেছি এটার মধ্যে এটাই দেখতে পাচ্ছি 20টা ভেরিয়েন্ট, এটা 20টা ভেরিয়েন্ট, এটা 20টা ভেরিয়েন্ট, এটা 20টা, এটা 4টা ভেরিয়েন্ট। 4টা ভেরিয়েন্টের একটা টি শার্টে আমি ঢুকি, এখানে দেখতে পাবো ভেরিয়েন্ট শুধু সাইজ আছে। দ্যাট মিনস এই সাদা টি শার্টটাই আমরা সেল করব কিন্তু বিভিন্ন সাইজে, ঠিক আছে। এখানে কালার নেই, কিন্তু আমাদের এমন অনেক আরো টি শার্ট রয়েছে। সাপোজ এটাতেই দেখি, এটাতে আমরা দেখতে পাচ্ছি এটার ভেরিয়েন্ট হচ্ছে কালার রয়েছে কয়টা, 5টা, আর 4টা রয়েছে এটা সাইজ। তো এই সাইজ এবং কালার প্রত্যেকটাকে যদি আমরা একটা করে কাউন্ট করি বা এটা গুণ করি, 4 5 কি 20 হয়। গুণ কেন করব? কারণ হচ্ছে এখানে যদি দেখি ব্ল্যাক কিন্তু 4টা ভেরিয়েন্টের হচ্ছে, মানে 4টা সাইজের রয়েছে। গ্রে কালারেরটাও সিমিলার ওয়েতেই 4টা ভেরিয়েন্ট রয়েছে। এরকম আমার যেহেতু কালার রয়েছে 5টা আর ভেরিয়েন্ট প্রত্যেকটা 4টা করে, তো 4 5 20 আমরা বলতেই পারি এটা টোটাল ভেরিয়েন্ট সংখ্যা হচ্ছে 20টা। সেটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। ওকে, এই যে 20টা করে ভেরিয়েন্ট, এগুলোই আমরা দেখছিলাম, ঠিক আছে। ওকে, এবার কেন ভেরিয়েবল প্রোডাক্ট ব্যবহার করব আমরা, ঠিক আছে। দোকানে বৈচিত্র্য দেখাতে ক্রেতারা সহজেই পছন্দের সাইজ, রং নির্বাচন করতে পারবে। এই জন্য স্টক ম্যানেজমেন্ট অনেক সহজ হয়, এসইও এবং কনভার্সন রেট বাড়ে। অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের কাজ করব আমরা সাজেস্ট করব তাদেরকে ভেরিয়েবল প্রোডাক্ট ব্যবহার করার জন্য। এতে স্টক ম্যানেজমেন্ট এবং এসইও কনভার্সন এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্স ভূমিকা পালন করে, ঠিক আছে। আর এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। যাই হোক, এখন স্টক ম্যানেজমেন্ট কিভাবে সহজ, এটা যদি আমি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে আমরা সাপোজ সাদা কালারের জন্য যদি একটা প্রোডাক্ট আমরা আপলোড করি আমাদের স্টোরে, আমাকে নীল কালারের আরেকটা প্রোডাক্ট আপলোড করতে হবে এবং এদের প্রত্যেকটার আবার ভেরিয়েন্ট এরকম ভেরিয়েন্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমার স্টক গুলো ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে। একই টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা জানি যারা বিজনেস করেন, আপনারা বিজনেসম্যান হলে অবশ্যই এটার আইডিয়া আরো ভালো থাকবে যে আপনারা যখন প্রোডাক্ট কিনেন পাইকারি, তখন একই ধরনের বা একই ডিজাইনের প্রোডাক্টের মধ্যে বিভিন্ন কালার থাকে, বিভিন্ন সাইজ থাকে, ঠিক আছে, কিন্তু এটার বান্ডেল থাকে কিন্তু একটাই। তো এইরকম ভাবে এই স্টক ম্যানেজমেন্ট যেহেতু আমরা কিনি একসাথে, সো আমি এনেই যে যে প্রোডাক্টগুলো আমি ক্রয় করেছি আমার স্টোরে আমি সহজেই কিন্তু এগুলো ম্যানেজ করতে পারবো, ঠিক আছে, বা প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। কিন্তু আমার
যদি আলাদা আলাদা করতে হয় তখন দেখা গেছে স্টক ম্যানেজমেন্ট একটু ঝামেলার হয়ে দাঁড়ায়। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি প্রোডাক্টের ইমেজ, ভেরিয়েন্টস ইত্যাদি জিনিসগুলো কিভাবে অ্যাড করব। আজকে আমরা ট্যাগ নিয়ে কিছুটা আলোচনা করতে পারি। তো ট্যাগ কিভাবে অ্যাড করতে হবে, আমাদের এই প্রোডাক্টের এখানে যে ট্যাগস যে অপশনটা রয়েছে এইখানে আমরা ট্যাগ অ্যাড করে দিতে পারবো। ওই যে এইগুলো এখানে আসতেছে কারণ হচ্ছে আমি অলরেডি এগুলো অ্যাড করেছি। আমি যদি এখানে ভিউ অল দেই দেখতে পাবো মিক্স, কটন পলি ইত্যাদি দেখা যাচ্ছে। তো আপনাদের এখানে দেখা যাবে এমনটা না, আপনারা এখানে অ্যাড করবেন। আমি সাপোজ এইখানে কিছু একটা অ্যাড করি, সাপোজ কি অ্যাড করা যায়, কিছু একটা অ্যাড করলাম কাস্টম। তো আপনারা যখন নতুন কিছু এভাবে অ্যাড করবেন তখন এখানে অ্যাড কাস্টম এই লেখাটা আসবে, এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ট্যাগ অ্যাড করতে হবে। তো আমি এখানে সাপোজ মিক্স নামে ট্যাগ অ্যাড করেছি এবং কিছু প্রোডাক্টে আমি হচ্ছে পলি নামে ট্যাগ অ্যাড করেছি। পলি মানে আমি বুঝিয়েছি পলিস্টার, আর মিক্স মানে বুঝিয়েছি পলিস্টার এবং কটনের মিক্স। ঠিক আছে, তো আমি যদি এখন এই যে আমাদের সার্চ বার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি সার্চ করি পলি, তখন পলিস্টার দিয়ে যে টি শার্ট গুলো তৈরি সেই টি শার্ট গুলো আমার এখানে আছে। এই দুইটা এসেছে কেন, কারণ এখানে আমি ট্যাগ সেট করেছি পলি দিয়ে। ঠিক আছে, এখন আমি যদি এটা এখানে যাই, এখানে কিন্তু আমি কোনো ট্যাগ দেখতে পাচ্ছি না, ট্যাগ ভিজুয়ালাইজ করা নাই এখানে, এই কারণে ট্যাগ দেখা যাচ্ছে না। তো আমি সিমিলার ওয়েতে এখানে যদি মিক্স লিখে সার্চ করি, এই তিনটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি মিক্স। ঠিক আছে, তো এই তিনটা প্রোডাক্টের মধ্যে আমি ট্যাগ সেট করেছি মিক্স নামে। তো এইভাবে আমরা ট্যাগ সেট করতে পারি। ট্যাগ সেট করলে আমাদের এসইওর যে ইনহ্যান্সটা এটা বৃদ্ধি পাবে। তো আমরা এসইওর মান বৃদ্ধি করতে বা এসইও করার ক্ষেত্রে বিশেষ করে এই ট্যাগগুলো ইউজ করি। তো কোন ট্যাগগুলো ইউজ করলে গুগলে এবং আমাদের ওয়েবসাইটেও মানুষ কি লিখে সার্চ করলে আমি চাইবো, সাপোজ মিক্স লিখে সার্চ করলে কোন প্রোডাক্টগুলো সামনে আসুক এটা আমি চাইবো, সেই ট্যাগগুলো প্রোডাক্টের মধ্যে আমি দিয়ে দিতে পারি। তো প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে কিছুটা এসইও নিয়ে ঘাটাঘাটি করে যদি প্রোডাক্ট আমরা আপলোড করি তাহলে সহজেই কিন্তু এই ট্যাগগুলো আমরা সেখানে সেট আপ করে দিতে পারবো। এতে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো গুগলেও সার্চ করলে চলে আসবে। এখন আমরা আলোচনা করব ম্যানেজিং ইনভেন্টরি এন্ড প্রাইসিং নিয়ে। এইগুলো সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি, তাও একটু ভালো ধারণা দেবার জন্য এখন একটু আলোচনা করি। সেটা হচ্ছে ইনভেন্টরি কি জিনিস, এই যে এখানের প্রাইসিং গুলো, দেন হচ্ছে কোনটা কয়টা স্টকে রয়েছে, ঠিক আছে, এটার এসকিউ কি ইত্যাদি বিষয়গুলোকে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলে থাকি। তো এইখানে গ্রুপ বাই কালার দেওয়া আছে, গ্রুপ বাই কালার দেওয়া আছে। আমি আগে বলেছিলাম এখানে উপরে কালার রাখলে এটা অটো গ্রুপ বাই কালারই হয়ে যায়। ঠিক আছে, মানে কালার গুলো এখানে শো করতেছে। কারণ গ্রুপ বাই যদি সাইজ দেই আমি, এখানে সাইজ গুলো শো করবে, সাইজের ভিতরে আমরা কালার গুলো দেখতে পারবো, যে সাইজের ভিতরে আমরা কালার গুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা গ্রুপ বাই কালারই দেখছি, এটা ইজিলি ম্যানেজেবল এই জন্য। আর যদি টোটাল ইনভেন্টরিটা আমরা ম্যানেজ করতে চাই, এইখানে ক্লিক করব, মানে সবগুলো সিলেক্ট করব, দেন বাল্ক এডিটে ক্লিক করব। বাল্ক এডিটে ক্লিক করার পরে এইখানে যে টোটাল যে ম্যানেজমেন্টটা রয়েছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এখান থেকেই আমরা করতে পারবো। এগুলোর প্রাইস আমরা চেঞ্জ করে দিতে পারবো, এখানে এসকিউ গুলো এখানে দিয়ে দিতে পারবো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এসকিউ। দেন কোথায় কতটা করে প্রোডাক্ট আমাদের হাতে রয়েছে এই ব্যাপারগুলো এখান থেকে আমরা ইজিলি ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, এখানে কোনো কিছু যদি আমরা চেঞ্জ করি এখানে সেভ দিব। আর কলামস এখানে যদি এই করি ইউনিট প্রাইস কত করে, সেটা হচ্ছে আমি এখানে কলাম এড করতে পারবো, কম্পেয়ারেড প্রাইসের কলাম এড করতে পারবো, কস্ট পার আইটেম মানে প্রত্যেকটা আইটেমে আমার কত টাকা করে কস্ট হয়েছে সেটা আমি এখানে অ্যাড করতে পারবো। কোনটার মধ্যে আমি ট্যাক্স অ্যাপ্লাই করব এগুলো হচ্ছে সিলেক্টেড থাকলে
বোঝা গেল যে এই প্রোডাক্টগুলোর সাথে টেক্সট অ্যাড হবে পরে গিয়ে। আর আমি যদি বারকোড অ্যাড করতে চাই, এখানে এভাবে বারকোড দিয়ে দিব। কন্টিনিউ সেলিং হোয়েন স্টক আউট, এই অপশনটা সিলেক্ট করে দিলে আমি হচ্ছে কোন কোন প্রোডাক্টটা আসলে স্টক আউট হবার পরেও আমি চাইবো আমার স্টোর থেকে ক্লায়েন্টরা বা ইউজাররা যাতে আমার এই প্রোডাক্টটা কিনতে পারে, এটা আমি চাইবো। এরকম যদি হয়, সাপোজ আমার যদি কারখানা থাকে, সাপোজ আমার একটা গার্মেন্টস রয়েছে, সেখানে আমি টি শার্ট উৎপাদন করি, তাহলে দেখা গেছে এখানে স্টক আউটের কোনো ঝামেলা আমি যাব না। আমি এখানে লিখবো যে আমার এখানে উৎপন্ন হয়ে গেছে এরকম 100টা প্রোডাক্ট রয়েছে, কিন্তু আমি চাইবো যদি স্টক আউট হয়েও যায় আমার প্রোডাক্টটা যাতে ক্লায়েন্টরা কিনতে পারে, যাতে করে আমার যেহেতু গার্মেন্টস রয়েছে আমি প্রোডাক্টটা কিন্তু উৎপাদন করে আমার ক্লায়েন্টকে আমি পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, তো আমি এটার কোয়ান্টিটি যদি ট্র্যাক করতে চাই, সেখানে এখানে কলাম একটা অ্যাড হয়ে যাবে। এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে রয়েছে। তো আমরা এভাবে টোটাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমটা এখান থেকে পরিচালনা করতে পারি। এখন আমরা আলোচনা করব ম্যানুয়াল ভার্সেস অটোমেটেড কালেকশনস নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা খুব মনোযোগ দিয়ে আমাদের দেখতে হবে। তো ম্যানুয়াল যে কালেকশন সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, এখন অটোমেটেড কালেকশন দেখবো। এটা দেখার আগে আমরা মূলত ম্যানুয়াল কালেকশন সম্পর্কে এবং অটোমেটেড কালেকশন সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। এজন্য আমি একটা ডকুমেন্ট রেডি করেছি আপনাদের জন্য। ম্যানুয়াল কালেকশন কি? ম্যানুয়াল কালেকশন হলো এমন একটা কালেকশন যেখানে আপনি নিজ হাতে বা ম্যানুয়ালি কোনো কোন পণ্য থাকবে একটা কালেকশনের মধ্যে, সেটা নির্বাচন করেন, সেটাই হচ্ছে ম্যানুয়াল কালেকশন, যেটা আমরা অলরেডি করেছি। আমাদের এই কালেকশন গুলো হচ্ছে কি ম্যানুয়াল কালেকশন। আমি এইখানে হর্স পাওয়ার, মোটিভেটেড এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপলোড করছিলাম, তখন এই প্রোডাক্ট গুলোর ওইখানে যে কালেকশন নামে অপশনটা ছিল, সেখানে এই গুলো সিলেক্ট করে দিচ্ছিলাম। দ্যাট মিনস আমি এটা ম্যানুয়ালি এই কালেকশন গুলো তৈরি করেছি। ঠিক আছে, তো এটা ম্যানুয়াল কালেকশন। যাই হোক, এটার বৈশিষ্ট্য কি, আপনাকে প্রত্যেকটা পণ্যই এক এক করে কালেকশনে যুক্ত করতে হবে। পুরো নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে। ছোট দোকান বা বিশেষ করে থিম বা ক্যাম্পেইনের জন্য এটা খুবই ভালো। ঠিক আছে, দ্যাট মিনস আপনার স্টোরটা যদি ছোট হয় তাহলে এই ম্যানুয়াল কালেকশন গুলো খুব উপকারী হবে। কিছু উদাহরণ যদি আমরা দেই, উইন্টার সেল, নিউ অ্যারাইভাল, ম্যানুয়াল পিকস, দেন হচ্ছে ফিচার্ড প্রোডাক্ট ইত্যাদি কালেকশনগুলো এটার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। তো কখন এই ম্যানুয়াল কালেকশনগুলো আমরা ব্যবহার করব? যখন নির্দিষ্ট কিছু পণ্য আপনারা দেখাতে চাইবেন সেখানে। আপনি চান না অটোমেটেড কিছু প্রোডাক্ট এখানে এই কালেকশনে যুক্ত হয়ে যাবে, আপনি চান এই 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 কিছু প্রোডাক্টই আপনার এই কালেকশনে যুক্ত হোক, তখন কেবলমাত্র আপনি ম্যানুয়াল কালেকশনটা ব্যবহার করবেন। যখন পণ্যের সংখ্যা খুবই কম, তখন এইভাবে আপনারা করতে পারেন। এবং যখন আপনি নিজ হাতে বেছে নিতে চান কোন পণ্যে কোন কালেকশন, মানে কোন পণ্য কোন কালেকশনে থাকবে, এটা নিজে যখন বেছে নিতে চাইবেন তখন এটা ইউজ করবেন ম্যানুয়াল কালেকশন। এখন আমরা দেখব অটোমেটেড কালেকশন কি জিনিস। অটোমেটেড কালেকশন হচ্ছে শপিফাইতে নির্দিষ্ট কোনো শর্ত বা কন্ডিশন অনুযায়ী প্রোডাক্টগুলোকে স্বয়ংক্রিয়ভাবে যোগ বা বাদ দেয়া। ঠিক আছে, মানে এই কালেকশনে আমরা কোনো প্রোডাক্টই ম্যানুয়ালি অ্যাড করে দিব না, আমরা কিছু এখানে শর্ত জুড়ে দিব। এই শর্তের সাথে সে কোনো প্রোডাক্ট ম্যাচ করলেই সে সাথে সাথে এই কালেকশন গুলোতে অ্যাড করে নেবে। কারণ বৈশিষ্ট্য কি, শপিফাইতে আপনার নির্দিষ্ট বা নির্ধারিত রুলস অথবা কন্ডিশন দেখে যেসব প্রোডাক্ট মিলে সেগুলোই অটো যোগ করে, সময় বাঁচায়, বড় ইনভেন্টরি বা বড় স্টোরে খুবই কার্যকর একটা পদ্ধতি। ওকে, কন্ডিশন উদাহরণ, মানে আমরা উদাহরণগুলো দেখে নিই কি কি কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করা হতে পারে সেখানে। যেমন প্রোডাক্ট টাইটেল কন্টেইনস টি শার্ট, এই কন্ডিশনটা আমরা দিয়ে দিলাম। দ্যাট মিনস কোনো প্রোডাক্টের টাইটেলে যদি টি শার্টটা থাকে তাহলেই অটোমেটেড সে ওই ইসার মধ্যে, মানে কালেকশনের মধ্যে এটা অ্যাড করে নেবে। সাপোজ আমার কালেকশনের নেম হচ্ছে টি শার্ট, তো টি শার্ট কালেকশনের মধ্যে এই টি শার্ট লেখা যে যে প্রোডাক্টের টাইটেলে পাবে সেই প্রোডাক্টগুলোই অটোমেটেড চলে আসবে।
এখানে। ওকে, এখন প্রাইস গ্রেটার দেন $20, তো এমন যদি হয় $20 বেশি কোনো প্রোডাক্টের প্রাইস, সেটা অটোমেটেড এই কালেকশনে যুক্ত হয়ে যাবে। অ্যান্ড প্রোডাক্ট ট্যাগ ইজ উইন্টার, সাপোজ উইন্টার কালেকশন নামে আমি একটা কালেকশন করলাম, তখন সেই কালেকশনের মধ্যে কোনো প্রোডাক্টের ট্যাগে যদি উইন্টার লেখাটা থাকে, ওই যে আমরা ট্যাগ সম্পর্কে কিছুক্ষণ আগেই দেখলাম না, ট্যাগের মধ্যে কি সার্চ করলে একটা প্রোডাক্ট চলে আসতেছে, কোনো প্রোডাক্টের মধ্যে যদি আমি ট্যাগ সেট করি, সার্চ করলে এটা চলে আসতেছে। এখন আমি যদি কন্ডিশনে আমি যে একটা তৈরি করলাম, কালেকশন তৈরি করলাম, সেখানে কন্ডিশনে যদি লিখে দেই এখানে যদি কোনো প্রোডাক্টের ট্যাগ উইন্টার থাকে, তাহলেই প্রোডাক্টটা এই কালেকশনে অ্যাড করে নেব। ঠিক আছে, অটোমেটেড কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যান্ড ভেন্ডর ইকুয়ালস নাই, মানে ভেন্ডর যদি নাই হয় তাহলেই সেখানে একটা কালেকশনে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস আমি বুঝলাম যে সেখানে ভেন্ডর, প্রোডাক্ট ট্যাগ, অথবা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, অথবা প্রোডাক্টের টাইটেল, যে কোনো কিছুকেই আমি কন্ডিশনের আয়তায় নিয়ে আসতে পারি, এবং সেই কন্ডিশন অনুযায়ী যদি ম্যাচ করে প্রোডাক্টটা আমার নির্ধারিত কালেকশনে যুক্ত হয়ে যাবে। তো কিছু কালেকশনের উদাহরণ আমরা দেখে নিই, সেটা হচ্ছে অল টি শার্টস। তো আমি টি শার্ট দিয়ে যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে এই যে অল টি শার্ট কালেকশনের মধ্যে এটা অর্থ কিন্তু আমি যুক্ত করতেই পারি, তাই না? তো আন্ডার $20 প্রোডাক্টস অ্যান্ড উইন্টার কালেকশন, যে প্রোডাক্টগুলো, সেটাও আমি এখানে অ্যাড করতে পারি। এখন সব প্রোডাক্টে আমার প্রত্যেকটা শুতে লেখা নাই থাকতে পারে শু, তাই না? তো আমি অল শোজ, ঠিক আছে, অল শো নামে যেই আমি একটা কালেকশন তৈরি করলাম, সেই কালেকশনে অ্যাড করতে চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেলে না থাকলেও কিভাবে আমরা অ্যাড করতে পারি, আমরা সেখানে ট্যাগ দিয়ে দিতে পারি, আর কি শো। তো শো ট্যাগ দিয়ে দিলেই কিন্তু আমি অটোমেটেড সেখানে যুক্ত করতে পারছি সেটা। ওকে, এবার আমরা অটোমেটেড কালেকশনটা সরাসরি আমাদের স্টোরে অ্যাপ্লাই করেই দেখি এটা ঠিকভাবে কাজ করে কিনা। সাপোজ এখানে মিক্স নামে যতগুলো প্রোডাক্ট রয়েছে, সবগুলো প্রোডাক্ট আমার একটা কালেকশনে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি ট্যাগ বেসড একটা অ্যাড করতে চাচ্ছি। তো এরকম যদি আমি অ্যাড করতে চাই, তো আমরা একটা কালেকশন এখানে অ্যাড করি, মিক্স কালেকশন। তো এটা সেভ করার আগে আমি এখানে মেনু কালেকশন টাইপটা ম্যানুয়াল দেওয়া আছে, আমি এখানে স্মার্ট করে দেব। স্মার্ট করে দেওয়ার পরে এখানে যদি অল কন্ডিশন থাকে অল কন্ডিশন, বা এনি কন্ডিশন থাকলে এনি কন্ডিশন। এখন অল কন্ডিশন মানে কি, মানে সব কন্ডিশন ম্যাচ করা লাগবে এখানে যতগুলো কন্ডিশন আমি দেব। আর এনি কন্ডিশন মানে কি, মানে এখানে যতগুলো কন্ডিশনই থাকুক, যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলেই এই যে কালেকশন, এই কালেকশনে অ্যাড হয়ে যাবে আমার প্রোডাক্টটা। তো আমি সাপোজ এখানে অল কন্ডিশন দিচ্ছি, আমি যেহেতু একটাই কন্ডিশন এখানে দিব, সো এটা ম্যাটার করে না আসলে কোনটা আমি দিব, একটা কন্ডিশনই দিব। এই একটা ম্যাচ করলে সহজ হিসাবে এই একটা কন্ডিশন ম্যাচ করলে মিক্স কালেকশন এখানে এসে পড়বে। আমি এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের মেটা ফিল্ড, ভেরিয়েন্ট টাইটেল, ইনভেন্টরি, স্টক ওয়াইড, কম্পেয়ারেড প্রাইস, প্রাইস ট্যাগ, ভেন্ডর, ক্যাটাগরি, টাইপ, টাইটেল ইত্যাদি টপিকগুলো থেকে আমি যে কোনো একটা টপিককে সিলেক্ট করে সেটা আমি ইকুয়াল টু আর হচ্ছে নট ইকুয়াল টু যে লজিকটা, এই লজিকটা অ্যাপ্লাই করতে পারবো এইখানে। ঠিক আছে, ওকে, আমি এখানে ট্যাগ দিতে চাচ্ছি, যেহেতু আমি আগেই বলেছি আমি যতগুলো মিক্স ট্যাগ রয়েছে সেই মিক্স ট্যাগগুলো এই মিক্স কালেকশনে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এখানে যে ট্যাগ এখানে হচ্ছে ট্যাগটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইকুয়াল টু এখানে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে লিখে দিলাম মিক্স। এখন এই মিক্স যেই ট্যাগটা, এই ট্যাগটার সাথে ম্যাচ করলেই এই মিক্স কালেকশনের মধ্যে চলে আসবে। আমি এটা সেভ দিচ্ছি। ওকে, আমার প্রোডাক্টটা তাহলে অটোমেটিক্যালি এখন এখানে দুইটা প্রোডাক্ট আমার অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, যেহেতু এই দুইটা প্রোডাক্টের মধ্যে আমার মিক্স দেয়া ছিল। ঠিক আছে, এখন আমি যদি
এখানে কালেকশনস পেজে আমি যাই, আমি এখানে দেখতে পাবো একটা মিক্স কালেকশন। এই যে মিক্স কালেকশন কিন্তু অটোমেটেড এখানে চলে এসেছে। আমি এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করিনি, কিন্তু অটোমেটিক্যালি এখানে দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এখন এই যে প্রোডাক্ট এখানে দুইটা আসলো, আমি নেক্সট যত প্রোডাক্ট এডিট করব অথবা যত প্রোডাক্ট আমি আপলোড করব সেখানে যদি মিক্স নামে কোনো ট্যাগ দেই, এই কালেকশনে কিন্তু অটোমেটিক্যালি সে চলে আসবে। দ্যাট মিনস আমি সাপোজ একটা প্রোডাক্টকে 4-5টা কালেকশনে শো করাতে চাচ্ছি, তাহলে এই ট্যাগ একটা প্রোডাক্টেই এরকম যতগুলা কালেকশনে আমি এটা শো করাতে চাই, প্রত্যেকটা কালেকশনে আমি যদি এখানে দিয়ে দিই আর এই শর্তগুলো যদি আমি অ্যাপ্লাই করে দিই অটোমেটেড কালেকশন হিসেবে বিভিন্ন কালেকশনে, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অটোমেটিক্যালি সেই কালেকশনগুলোতে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা বুঝে গেলাম যে অটোমেটেড কালেকশনটা কি এবং কি কি অ্যাপ্লাই সেখানে করা যাবে। অর্গানাইজিং প্রোডাক্টস বাই ক্যাটাগরিজ, আসলে ক্যাটাগরিজ বলতে আমি এখানে কি বোঝাচ্ছি, শপিফাইতে মূলত ওয়ার্ডপ্রেসের মতো সরাসরি ক্যাটাগরি নামে কিছু নেই। যা আছে সেটা হচ্ছে কালেকশনস। এই কালেকশনসকে আমরা মূলত ক্যাটাগরি ভেবে থাকি বা বলে থাকি। এই কালেকশন দিয়েই ক্যাটাগরি সাজানো হচ্ছে সবচেয়ে সহজ এবং প্রচলিত পদ্ধতি শপিফাই। এখন আমার হচ্ছে কালেকশন সম্পর্কে তো আমরা জানি, ম্যানুয়াল কালেকশন হইতে পারে, অটোমেটেড কালেকশন হইতে পারে। তো এই যে ট্যাগ গুলো রয়েছে, ঠিক আছে, এই ট্যাগ গুলো আমরা সাব ক্যাটাগরি হিসেবে শো করতে পারি। আর আমাদের যে ওয়েব পেজ, এইখানে নর্মালি আমি এখান থেকে আপনাদের কালেকশনস দেখাচ্ছিলাম, তাই না? কিন্তু আমার এই পেজের মধ্যে যদি আমি কালেকশন শো না করি আর কি, সেই কালেকশন গুলো কিন্তু দেখা যাবে না। আমি এখানে শো করেছি, এখন ভিউ অলে ক্লিক করলে আমার কালেকশন গুলো দেখা যাবে। ঠিক আছে, যে মিক্স কালেকশন দেখা যাচ্ছে। সো এরকম ভাবে আমি কালেকশন গুলো বা আমার ক্যাটাগরি গুলো এভাবে আমার ওয়েব পেজে শো করতে পারি। অথবা হচ্ছে যে মেনুতে আমি এখানে লিখে দিতে পারি কালেকশনস, দেন লিখে দিতে পারি অল প্রোডাক্ট। যেমন এই শপে ক্লিক করলে অল প্রোডাক্ট না, শপে হচ্ছে কালেকশন আমি শো করেছি। ঠিক আছে, তো আমি এখানে এভাবে শো করতে পারি। আমি মেনুতে চলে যাব ডিরেক্ট, মেনু থাকবে হচ্ছে কন্টেন্টের মধ্যে, দেন মেনুস, দেন আমাদের যে মেইন মেনুটা রয়েছে এখানে চলে যাব। আমি কিছু রিনেমিং করব, এইখানে হচ্ছে স্বপ্না দিয়ে লিখব কালেকশনস, দেন এইখানে আমি লিখব অল প্রোডাক্ট। তো আমি এখানে প্রোডাক্টসে যাব, দেন অল প্রোডাক্টসে ক্লিক করব। তো অল প্রোডাক্টস না দিয়ে আমি এখানে জাস্ট লিখে দিতে পারি প্রোডাক্টস। আমি এটা সেভ করব। সেভ করে এইখানে যখন আমি রিফ্রেশ করব, আমি এখানে দেখতে পাবো আমার একটা নতুন মেনু এখানে অ্যাড হয়েছে। আমি আবার একটু রিফ্রেশ করি। ওকে, এখান থেকে কোনো কারণে আমি এখানে এটা দেখতে পাচ্ছি না। আমি আচ্ছা, এটা ক্লিয়ার না করে আমি হচ্ছে এখানে ক্লিয়ার ক্যাচ নামে কিওয়ার্ডটা দেই। এবার আমি দেখতে পাচ্ছি এখানে কালেকশনস আছে, এখানে প্রোডাক্টস আছে। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে জায়গা হচ্ছে না, তাই এটা এরকম। আমি এখন একটু অনলাইন স্টোরসে গিয়ে এই ব্যাপারটাকে একটু ফিক্স করার চেষ্টা করব। ওকে, এডিট থিমে ক্লিক করি। আমি হেডারের যে স্টাইলগুলো রয়েছে সেগুলো জাস্ট একটু এদিক সেদিক করে দেখার চেষ্টা করবো। যেমন মেনুটা যদি আমি এদিকে নিয়ে আসি তখন জায়গা হয় কিনা সেটা জাস্ট আমি একটু দেখবো। আসলে ফিক্স করতে গিয়ে আমি এখানে সময় নষ্ট করবো না, জাস্ট যদি এখানে সেই ফেসিলিটিসটা থাকে সেটা আমরা নেব এই আর কি। তো হেডারে ক্লিক করি, এজন্য হেডারে ক্লিক করার পরে এখানে
দেখা যাচ্ছে লোগো পজিশন মিডল সেন্টারে রয়েছে, আমি এটা লেফট করে দেব, মিডল লেফট, ঠিক আছে। ওকে, এবার সুন্দরভাবে এটা কিন্তু ম্যানেজ হয়ে গেল, এখনো সেভ হয়নি, পুরোপুরি সেভ হয়ে গেল। এবার আমি এটাকে আবার একটু রিফ্রেশ করে নিব। ওকে, কুল। এখানে আমি দেখতে পাচ্ছি হোম রয়েছে, কালেকশনস রয়েছে, প্রোডাক্টস একদম শেষে অ্যাড হয়েছে। আমি এটা কেটে এখন প্রোডাক্টে যদি যাই, যাই হোক, মেনুটা চেঞ্জ তো করতেই পারবেন, প্রোডাক্টটা জাস্ট এখানে নিয়ে আসতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে ফ্যাক্টর। যাই হোক, আমরা কিন্তু এখন প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে আমার অল প্রোডাক্ট শো হয়েছে, ঠিক আছে। আর এইখানে আমি শুধু কালেকশন গুলো দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমি এইভাবে কালেকশনস গুলো, প্রোডাক্ট গুলো সাজাতে পারি। এখন আমি যে মেনুতে আসলে আমাকে যেতে হবে, আরো কিছু জিনিস আমি আপনাদের দেখাবো মেনুতে কিভাবে অ্যাড করা যেতে পারে। এখন কালেকশনস যেটা রয়েছে এটাকে যদি আমি মেইন ধরি, দেন হচ্ছে এইখানে যদি আমি লিখি টি শার্টস গুলো, আমি যত টি শার্টস রয়েছে সবগুলো হচ্ছে আমি একটার মধ্যে অ্যাড সাপোজ করব। তো এইখানে একটা কালেকশন তৈরি করতে হবে, এটা করতে হলে আমাকে, তো এটা আমি রিমুভ করে দিচ্ছি। আমি এইখানে প্রোডাক্টসে যাব, কালেকশনসে যাব, একটা অটোমেটেড কালেকশন তৈরি করব, যেহেতু আমার প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট, আমি আবার একটু প্রোডাক্টসে যাই, প্রত্যেকটা প্রোডাক্টে টি শার্টস ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে। এইখানে যদিও টি শার্ট ওয়ার্ডটা একটু চেঞ্জেস রয়েছে, তো আমি টি শার্ট অ্যান্ড টি শার্ট এই দুইটাই অ্যাপ্লাই করে দিব তাহলে লজিক। ওকে, এনি লজিক মিল ম্যাচ করলেই হচ্ছে আমার টি শার্টে অ্যাড হয়ে যাবে এরকম কিছু। এখন হচ্ছে আমি সাপোজ কালেকশনসে যাব, আমি দেখে নিলাম প্রত্যেকটা টাইটেল। এখন আমি জাস্ট এখানে একটা অ্যাড কালেকশনসে ক্লিক করে নতুন একটা কালেকশন তৈরি করব, সেটার নাম দেব সাপোজ টি শার্টস, ঠিক আছে। টি শার্টস নামে একটা কালেকশন করলাম, এটা একটা স্মার্ট কালেকশন হবে, ম্যানুয়াল না। এটা ট্যাগ না, এটা হচ্ছে আমি টাইটেল ম্যাচ করব, টাইটেল এনি দিব এখানে। আর কন্টেন্টস হবে যদি টি শার্টস হয়। এখন আমার এইখানে আমি সাপোজ মিক্স কালেকশন বা যে কোনো একটায় যাই, টি শার্ট, টি শার্টের সাথে কোনো অ্যাশ নাই, সো টি শার্ট দিচ্ছি। আরেকটা কন্ডিশন আমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, এখানে হচ্ছে আমি আরেকটাই দেখতে পাচ্ছি যে এখানে এটা রয়েছে টি, তারপরে হাইফেন দেন শার্ট, এটা জাস্ট আমি কপি করছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এই দুইটার একটা কন্ডিশন ম্যাচ করলেই সেটা টি শার্টস নামে যে কালেকশন রয়েছে সেখানে চলে আসবে। তো আমার যতগুলো টি শার্টস এর প্রোডাক্ট রয়েছে বা থাকবে, এগুলা সব এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যদি মেনুসে যাই, কন্টেন্টে যাব, মেনুসে যাব, তো মেনুসে এখানে আসার পরে আমি মেইন মেনুতে যাব, দেন এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, ডিরেক্ট এখানে চলে আসবে। আর কালেকশনস দিচ্ছি এখানে টি শার্টস। এখন এই টি শার্টটাকে আমি এই কালেকশনের আন্ডারে রাখতে চাচ্ছি, তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এটার নিচে এখানে এইভাবে দিয়ে দিলাম সাব মেনু হিসেবে। এখন এখানে টি শার্ট থাকবে, শুজ থাকবে, দেন হচ্ছে প্যান্টস থাকবে, জিপার থাকবে, ইত্যাদি বিষয়গুলো এক একটা সাপোজ আমি কালেকশন আকারে সাজিয়েছি। তো এটাকে আমি ধরছি মেইন যেই ক্যাটাগরি, সেই মেইন ক্যাটাগরি, এটার সাব ক্যাটাগরি হিসেবে সাপোজ আমি অ্যাড করতে চাচ্ছি এখানে। আর টি শার্টের মধ্যে যেগুলো মিক্স থাকবে, আমি এইখানে যদি কালেকশনসের এখানে এসে টি শার্টস দেই, টি শার্টের নিচে কিন্তু আরেকটা লিঙ্ক দিলাম টি শার্টসেরই, ঠিক আছে।
তো মিক্স টি শার্টস নামে এখানে হচ্ছে এসে পড়বে। আমি এখানে ফিল্টার করব, যে ফিল্টার কালেকশন উইথ ট্যাগ, এটা ফিল্টার করব। তো ট্যাগ দিয়ে ফিল্টার যেহেতু করব, আমি মিক্স নামে ট্যাগ কিন্তু সেই প্রোডাক্টগুলোতে কি বলেছে মানে অ্যাটাচ করেছি, কন্টেইন করতেছে সেই প্রোডাক্টগুলো মিক্স নামে যেই ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা। এখন আমি যদি এটাকে সেভ দেই, আমি এই মিক্স টি শার্টের ভিতরে এইভাবে শো করতে চাচ্ছি। সো এখন যদি সেভ দেই এন্ড এইখানে যদি আমি ওকে, আমি জাস্ট এসেই চলে যাব, দেন ক্লিয়ার পেজ দিব একবারে যাতে এটা শো করে। ওকে, এবারে যে কালেকশনস যে দেখতে পাচ্ছি আমরা, এটা লোড হলে আমরা দেখতে পাবো পুরোপুরি টি শার্টস, মিক্স টি শার্টস, ঠিক আছে। এই থিমের মধ্যে এই কালেকশনটা সুন্দরভাবে আর কি শো করতেছে না, কিন্তু এমন অনেক থিম আছে যেখানে হচ্ছে সাব যেই মেনু রয়েছে, সাব মেনু, সে সাব মেনু গুলো সুন্দরভাবে শো করে, কিন্তু এইখানে আর কি যেভাবে শো। এখন ক্লিক করলে কি হবে, আমরা দেখতে পাবো টি শার্টস নামে যে কালেকশনস রয়েছে সেই কালেকশনসে চলে এসেছে, এবং এই টি শার্টে যতগুলো টি শার্ট রয়েছে সবগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। এখন আমি মিক্স টি শার্টসে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবো মিক্স নামে যে দুইটা টি শার্ট রয়েছে সেটাই। আমি কিন্তু কালেকশন হিসেবে মিক্স টি শার্ট এখানে দিয়ে দেইনি। এই যে মিক্স টি শার্ট, আমি এখানে যদি ক্লিক করি, আমি টি শার্ট উপরে যেটা আছে সেইটাই এখানে দিয়েছি, কিন্তু আমি কালেকশন এইখানে যেটা করেছি আর কি মিক্স দিয়ে হচ্ছে এই টি শার্টের মধ্যে যতগুলো টি শার্ট রয়েছে এর মধ্যে ট্যাগ হচ্ছে মিক্স দিয়ে আমি সাব ক্যাটাগরি ম্যানেজ করেছি, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা সাব ক্যাটাগরি ম্যানেজ করতে পারি। তো এই হচ্ছে বিষয়। এইখানে দেখেন টি শার্টস মিক্স, অথচ আমার হচ্ছে মিক্স কালেকশন নামে একটা কি রয়েছে, কালেকশনই রয়েছে। ওই কালেকশনটা কিন্তু আমরা এইখানে দেই নাই, এখানে যে মিক্স কালেকশন। কিন্তু এর আগে যেটা হয়েছিল, বা আমি এখানে ক্লিক করেই দেখি যে মিক্স টি শার্টসে ক্লিক করলে এখানে কালেকশনস, দেন টি শার্টস, দেন মিক্স, ঠিক আছে। সো আমরা বুঝতেই পারছি দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এইভাবে আমরা হচ্ছে সাব ক্যাটাগরি তৈরি করার জন্য বিশেষ করে এই পদ্ধতিটা অনেক পপুলার। এই পদ্ধতিটা আমরা অবলম্বন করতেই পারি বা অ্যাপ্লাই করতেই পারি। ওকে, আমি এখন কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে ক্যাটাগরি গুলো ঠিকভাবে সাজানো। সেটা হচ্ছে এই যে এইখানে ক্যাটাগরি বলতে তো আর কিছু নাই, এই যে এইটাকে সাপোজ আমরা ক্যাটাগরি ধরতে পারি, যে এটাকে ক্যাটাগরি, এগুলা সাব ক্যাটাগরি এরকম, বা এখানে ক্যাটাগরি গুলো সাজাতে পারি একে একে। এখানে কালেকশনস নামে কিছু না দিয়ে ক্যাটাগরি গুলো এখানে সাজাতে পারি, হচ্ছে বিষয়। বা ফুটারের মধ্যেও আমরা এই ক্যাটাগরিগুলো সাজাতে পারতাম। যাই হোক, নামগুলো খুব পরিষ্কার রাখতে হবে, যেমন ম্যান, ওমেন, কিডস, অ্যাক্সেসরিজ ইত্যাদি, ঠিক আছে। এখন একই ধরনের পণ্য একই কালেকশনে রাখুন, যেমন সব জুতা ফুটওয়্যার কালেকশনে, সব টি শার্ট কালেকশনে, সব কিডস আইটেমের কালেকশনে। এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা মানে একই ধরনের পণ্যগুলো এক জায়গায় রাখতে পারি। তো এসইও তে হচ্ছে যে কালেকশনের যে ডেসক্রিপশন, এটা দিলে হচ্ছে গুগলের র্যাঙ্ক অনেক বৃদ্ধি পায়। আর ভেরিয়েন্ট গুলো পরিষ্কার রাখতে হবে, যেমন কালার সাইজ অনুযায়ী সাজানো থাকলে ক্রেতা সহজেই বুঝতে পারবে। এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এখন কালেকশনের ডেসক্রিপশন কোথায় লিখতে হয় এটা আমরা অলরেডি জানি, না জানলেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কালেকশনসে যাবেন, প্রোডাক্টস এর নিচেই, আচ্ছা এটা সেভ দিতে হবে। আচ্ছা এটা সেভ অলরেডি হয়েছে, মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, এরকম হইলে ডিসকার্ডে ক্লিক করবেন। দেন হচ্ছে আমি এখানে প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পরে এখানে কালেকশনসে যাব, কালেকশনসে যাবার পরে যে কোনো একটা কালেকশনসে যাব, সাপোজ টি শার্ট কালেকশনসে গেলাম। এখন এই যে যে ডেসক্রিপশন,
এই ডেসক্রিপশনটা যদি আমরা দিয়ে দিই আমাদের গুগলে র্যাঙ্ক বাড়বে, ঠিক আছে, আমাদের স্টোরে। সো ক্লায়েন্টদেরকে সবসময় সাজেস্ট করবেন এখানে ডেসক্রিপশন ইউজ করতে। আর কাজটা যদি আপনাকে তারা দেয় তাহলে অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন এই ব্যাপারগুলো, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন দিয়ে দিবেন, প্রয়োজনে ক্লায়েন্টের হেল্প নেবেন।